ছোট হয়ে গেছে, কিছু করার নেই। 3 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডটাকে আরো ছোট করে দিতে হবে এবং উপচে পড়া ভিড় এটা প্রমাণ করবে যে মমতার মতো 5টা 10টা মঞ্চ করে মাঠের সাইজ ছোট করা নয়, মানুষ ভরিয়ে দেবে, উপচে দেবে। এটা হচ্ছে লাল ঝান্ডা। আজকে প্রজাতন্ত্র দিবস, সাধারণতন্ত্র দিবস, তার মানে আমাদের দেশে কোনো রাজা রানী নেই, আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে। এজন্য আমাদের লড়াই করতে হয়েছে দীর্ঘদিন, তবে আমরা গণতন্ত্র পেয়েছি। আর সাধারণতন্ত্র মানে আমাদের সংবিধান, সেখানে বলা হয়েছে হিন্দু মুসলমান জাত পাত ধর্ম বর্ণ ভাষা প্রদেশ নারী পুরুষ নির্বিশেষে সবার সমান অধিকার। আজকে দাঁড়িয়ে আমাদের দেশে দিল্লিতে মোদী সরকার আর রাজ্যে মমতা সরকার, বিজেপি টিএমসি মিলে আমাদের যে সংবিধানের যে ব্যবস্থা, গণতান্ত্রিক যে কাঠামো, মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেইটাকে তছনছ করে দিচ্ছে। এখন টেলিভিশনের দৌলতে আর প্যারেডের দৌলতে রিপাবলিক ডে মানে হচ্ছে মিসাইল, বন্দুক, মিলিটারি, সিআরপি, পুলিশ, সেই দেখানো যে দেখো আমাদের দেশের তাগত কত। কোন দেশের শক্তি তার কাছে ইসরায়েল থেকে কিনে কতগুলো বন্দুক পেয়েছি আমরা, ফ্রান্স থেকে কিনে কতগুলো বোমারু বিমান পেয়েছি, অথবা বিদেশ থেকে কতগুলো যুদ্ধ জাহাজ কিনেছি, তার থেকে দেশের শক্তি প্রমাণিত হয় না। 125 কোটি মানুষ তারা কতটা অধিকার পেয়েছে, তারা কতটা খাদ্য পেয়েছে, কাজ পেয়েছে, বাসস্থান পেয়েছে, শিক্ষা পেয়েছে, মানুষের মতো মানুষ হিসেবে বাঁচার অধিকার পেয়েছে, তাদের মধ্যে কতটা সমতা তৈরি হয়েছে, তাদের কতটা সুযোগ তৈরি হয়েছে আরো এগিয়ে যাওয়ার, তার উপর দেশের শক্তি নির্ভর করে। আর এই জন্যই আমরা বলি যে মানুষ ইতিহাস রচনা করে। 2019 সাল লোকসভা নির্বাচন, 1 বছর আগেও অমিত শাহ বলেছিল নরেন্দ্র মোদী এখন 50 বছর প্রধানমন্ত্রী থাকবে। যেমন এখানে অনেকে তৃণমূলীরা বলছিল দিদির রাজত্ব এখন 100 বছর চলবে। কেউ জানে না কালকে কি হবে, কিন্তু এটা জানে 2019-এর পরে দিল্লির মাসনাদে আর নরেন্দ্র মোদীকে বসতে দেখা যাবে না। তাই দিদিরও খুব চিন্তা হয়েছে। এখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস এমন ভাব নেয় আমাদের রাজ্যে, যে রাজ্যে খবরের কাগজের সম্পাদক চিট ফান্ডের টাকা চুরি করেছে বলে জেলে যায়, সেই কাগজগুলোর অবস্থা কি বুঝতে পারছেন? যে রাজ্যে সিনেমা তৈরি করে যে লোকটা এই যে কদিন আগে ধরা পড়লো, রোজভ্যালির টাকা খেয়েছিল, যে মমতা ব্যানার্জির মিটিং এ মিছিলে ভোটে ওই যে আশেপাশে নায়ক নায়িকা গায়ক গায়িকা দেখেন না, চিট ফান্ডের টাকায় যে লোকটা ওই ভেঙ্কটেশ ফিল্মের ভাড়া করা লোক হাজির করতো নায়ক নায়িকা গায়ক গায়িকা সুন্দরী মহিলাদেরকে, আর লোকে বলতো দেখ মমতা ব্যানার্জি কত জনপ্রিয়। আর এই ডেকোরেটরকে যেমন মিটিং করার জন্য বাস ভাড়া দিতে হয়, টেবিল ভাড়া দিতে হয়, চেয়ার ভাড়া দিতে হয়, ওইরকম মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস গরিব মানুষের টাকা লুট করে ওই নায়ক নায়িকা গায়ক গায়িকা শিল্পী সাহিত্যিকদের ওই ভেঙ্কটেশ ফিল্মের মালিকের থ্রু দিয়ে ভাড়ায় খাটাতেন, ভাড়ায় নিয়ে আসতেন। আমরা প্রথম দিন থেকে বলেছিলাম যারা ভোট লুট করছে, পঞ্চায়েতের ভোট লুট করেছে হরিহরপাড়ায়, এমনকি পুলিশ অফিসার
আইসিসিএস আইসিএস অফিসারকে দিয়ে, আইএস অফিসারকে দিয়ে, ইলেকশন কমিশনকে দিয়ে ভোট করানোর বদলে নমিনেশন যাতে জমা না হয়, ভোট যাতে না হয়, যেখানে ভোট হয়েছে সেখানে যাতে বাক্স বদল হয়, যেখানে বাক্স বদল করতে পারেনি সেখানে গণনায় কারচুপি করেছে। যারা ভোট লুট করে সেখানেই থেমে থাকে না, তারপরে মানুষের ঘরের টাকা, রাস্তার টাকা, 100 দিনের কাজের টাকা, বিধবা ভাতার টাকা, রেশনের টাকা, মিড ডে মিলের চালের টাকা, আইসিডিএস এর খাবার টাকা, প্রতিবন্ধী ভাতা পর্যন্ত তারা ছাড়ে না, সেই টাকাগুলো লুট করে। যে স্কিম থেকে আমাদের রাস্তাঘাট, কালভার্ট, কল কারখানা, সেচ, পানীয় জলের ব্যবস্থা হওয়ার কথা, তারা সেই টাকা লুট করে। সেই টাকা লুট করেও থেমে থাকে না। তারপর মানুষ যদি প্রতিবাদ করে তাদের মা বোনেদের ইজ্জত লুট করে। তারপরে হিন্দু মুসলমান লাগিয়ে, দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে ঘর বাড়ি, দোকান বাজার, হাট লুট করে। আজকে আমাদের দেশে মোদী মমতা মিলে যা করছেন, দিল্লিতে মোদীর লুট আর রাজ্যে দিদির লুট। আশায় লুটের রাজত্ব চালানোর জন্য একটু ঝুট বলতে হয়, মিথ্যা বলতে হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী আর আমাদের দেশের রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলার ক্ষেত্রে কারোর কোনো জুড়ি নেই। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। 2011 নির্বাচনের আগে মমতা ব্যানার্জি বলেছিলেন 40 লক্ষ বেকারের কারাগার আর নেই দরকার। এখন 92 লক্ষ বেকার আমাদের রাজ্যে। মমতা ব্যানার্জি আর বেকারের কথা বলেন না। বলতে বলেন কেন? 83 লক্ষ দিয়ে দিচ্ছি, 84 লক্ষ দিয়ে দিচ্ছি, কাজ করে না। সংখ্যালঘু উন্নয়নের জন্য বাপরে বাপ কত কথা বলেছিলেন। ভাঙড়ে মেডিকেল কলেজ করে দেবো, গাড়ির নিচে মুসলমান মেয়েদের জন্য নার্সিং কলেজ করে দেবো, তাই না? 10,000 মাদ্রাসা করে দেবো, বদরুদ্দোজা খান বললো। এরকম অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। তারপরে যখন মুসলমান নেতারা মমতা ব্যানার্জির কাছে গেল 1 বছরের মাথায়, যে দিদি পাহাড় হাসছে, জঙ্গল হাসছে, আমরা কেন কাঁদবো? বলে মুসলমান, ওদের তো 99% কাজ করে দিয়েছি, সব করে দিয়েছি। আজকে দাঁড়িয়ে সেই মুসলমান গুলো বুঝতে পারছে তাদের সঙ্গে কি ধোঁকা হয়েছে, যেমন বেকার ছেলেরা বুঝতে পারছে। মোদী কম যান। লোকসভা ভোটের আগে বিজেপি বলেছিল বছরে 2 কোটি বেকারকে কাজ দেবে। 5 বছর হতে চললো, 10 কোটি বেকারের কাজ হওয়ার কথা। সরকার হিসেব বলছে 2 কোটি বেকারের কাজ তো কোন চুলোয়। গত 1 বছরে যারা কাজ করতো এমন 1 কোটি 10 লক্ষ লোক আমাদের দেশে কাজ হারিয়েছে। এই যে নোটবন্দি, জিএসটি, এখানে আমাদের কলকারখানা হচ্ছে না, অন্য রাজ্যে গিয়ে কাজ করতো লোকে, সেখান থেকে কাজ হারা হয়ে ফিরে আসছে। এখন কি বলছেন? পার্লামেন্টে আমরা ধরেছিলাম, এই বদরুদ্দোজা সাক্ষী আছে, মোদীকে বললাম क्या हुआ तेरा वादा, साल में 2 करोड़ बेरोजगार का काम। মোদীজি বললেন দিয়েছি দিয়েছি, অনেক কাজ দিয়েছি, যেমন মমতা বলে। বলে হিসেব কোথায়? আমাদের পার্লামেন্টের কমিটি আছে, আমি তার মেম্বার, মুরলী মনোহর যোশী চেয়ারম্যান। আমরা হিসেব করে বার করে দেখালাম সরকার মিথ্যে কথা বলছে। এখন সেই রিপোর্টটা প্রকাশ করতে দিচ্ছে না। সরকারি বক্তব্য থেকে বার করেছি যে মিথ্যে কথা বলছে, কাজ হয়নি। মোদীজি বললেন কে বলেছে কাজ হয়নি? আমার কাছে হিসেব নেই, কিন্তু কাজ হয়েছে। তারপরে যখন কিছুই পাচ্ছেন না তল, বললেন আপনার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলে 80 লক্ষ বেকারকে কাজ দিয়েছি। তাহলে পশ্চিমবঙ্গে যদি একটা রাজ্যে 80 লক্ষ হয় তাহলে গোটা দেশে 2 কোটি হয়ে গিয়েছে। আমি বললাম এটাকেই বলে সুরির সাক্ষী মাতাল আর মোদীর সাক্ষী মমতা। একজন মিথ্যে বলছে, আর একজনের মিথ্যেকে রেফারেন্স করে দিচ্ছে। এক জায়গায় শুধু না, শুধু কাজের প্রশ্নে না, বেকারদের তো বলেছে। আচ্ছা, মোদীকে যখন বললাম কাজ কোথায়, বেকাররা যখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো, বললেন কি? বলে কলকারখানা হবে না, কাজকর্ম হবে না, পকোড়া তালো। পকোড়ার দোকানদার বলেছিলেন না? মমতা কি বলেছিল? বেকাররা কাজ পাচ্ছে না, বলে তেলে ভাজার দোকান দাও, আলু চপ করো। বলেনি? আচ্ছা, দুটোর মধ্যে তফাৎ কি? হিন্দিতে যেটাকে পকোড়া বলে, বাংলায় সেটাকে চপ বলে, তাই তো? তাহলে গোটা দেশের লোককে মোদীজি হিন্দি ভাষায় বেকুব বানাচ্ছে,
আর মমতা ব্যানার্জি বাংলা ভাষায় ঢপ দিচ্ছে। আসলে দুজনের একই সিলেবাস, একই পড়াশোনা, দুজনেই বাজপেয়ী আদবানির পাঠশালায় পড়েছেন। আর এই জন্যই যখন মাস্টারমশাই, পুলিশ, সরকারি কর্মচারী বলল আমাদের দিয়ে দিতে হবে, দিয়ে বাকিয়া, মমতা ব্যানার্জি কি বললেন? বলে ঘেউ ঘেউ করো না। আর যখন বিরোধীরা চিৎকার করছে গুজরাটে, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী কি বললেন? বলে ও তো ভক রাহা है। আচ্ছা, ঘেউ ঘেউ আর ভক রাহা में তফাৎ কি আছে? বাংলায় যাকে ঘেউ ঘেউ বলে, হিন্দিতে সেটাকেই বলে ভক্তা है। তো তফাৎটা এটা, যদি পাড়ার কুত্তা, নেড়ি কুত্তা যদি বলে ওটা ঘেউ ঘেউ করে, আর যদি বিলিতি কুত্তা হয়, অ্যালসিসের কুকুর হয়, তাহলে বলে ওটা ভক রাহা है। তাহলে মমতা আর মোদীর মধ্যে এটাই তফাৎ, কোনটা নেড়ি আর কোনটা বিলিতি, দুজনের ভাষায়। এখন কি বলছে? কাজের প্রশ্নে যারা বেকার ছেলে মেয়েদের নিয়ে গিয়েছিল, তৃণমূলে ঝান্ডা ধরিয়েছিল, মমতা ব্যানার্জি এখন খুব চালাকি করছে। গোটা দেশের মধ্যে পুলিশের চাকরি আর মাস্টারের চাকরি, সরকারি চাকরি এখন হয়, বাকি দপ্তরে কোনো কাজ হয় না, চাকরি হয় না, সব তো প্রাইভেট করে দিচ্ছে। পুলিশকে রাখলে একটা 20,000, 25,000, 30,000 টাকা মাইনে দিতে হবে, পেনশন দিতে হবে, কোয়ার্টার দিতে হবে, পোশাক দিতে হবে, রেশন দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, ছেলে মেয়েদের পড়ানোর দায়িত্ব নিতে হবে। তার চেয়ে বলে পুলিশের চাকরি না দিয়ে সিভিক পুলিশ দিয়ে দেবে। তাহলে একজন পুলিশকে যদি 26,000 মাইনে দিতে হয়, তার বদলে 5-6 জন সিভিক পুলিশকে দাঁড় করিয়ে দিয়ে রাস্তার মোড়ে থাকবে, যে যেরকম পারবে ড্রেস বানিয়ে নেবে, তাই তো, নাকি একটা কাপড় দিয়ে, হাতে একটা লাঠি দিয়ে। আর মমতা ব্যানার্জি ঠিক করে দিয়েছেন 2 চাকা হলে কত টাকা নেবে, 4 চাকা হলে কত টাকা নেবে, 6 চাকা হলে কত নেবে, 8 চাকা হলে কত নেবে। এবার দেখলেন মাস্টারও রেখে কি লাভ স্কুলে, মাদ্রাসায়। 8 বছর আমাদের রাজ্যে শিক্ষক নিয়োগ হয়নি। মাদ্রাসার ছেলে মেয়েদের যাদের নামের তালিকা ছিল মাদ্রাসা সার্ভিস কমিশন থেকে, ওই হাজী মোহাম্মদ মহসিন স্কয়ারে গিয়ে ধর্ণা দিয়েছে, লাঠি খেয়েছে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়েছে। স্কুল সার্ভিস কমিশন নিয়োগ হয়নি, সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়া হয়েছে। তারপরে গত বছর জানুয়ারি মাসে বলা হলো নিয়োগ করো, দীর্ঘদিন নিয়োগ হয়নি, পোস্ট খালি। তাহলে নিয়োগ না করে কি করলেন? প্রাইমারি সেকেন্ডারি সব রেট ঠিক করে দিলেন তৃণমূলের লোকেরা। এদিকে স্কুলের টিচার নেই, কলেজে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নেই, পড়াশোনার হাতে উঠে গিয়েছে, প্রাইমারি স্কুলে শিক্ষক নেই। আর অন্যদিকে তৃণমূলের লোকজন বললো আমাদের পকেটে টিচারের অ্যাপয়েন্টমেন্টের লেটার আছে, জমি বিক্রি করে, গয়না বন্ধক করে টাকা জমা দাও। 3 লাখ 4 লাখ থেকে শুরু হয়েছিল, 12 লাখ 14 লাখ 16 লাখ 20 লাখে গিয়ে উঠে গেল ঘুষ দিয়ে, টেটে এসএসসি দিয়ে নয়। এখন দেখলেন এত লোকের টাকা নেওয়া হয়েছে, যেই ভোট আসে বলে আমার নিয়োগ হবে। এখন কি বলছেন? এই সিভিক পুলিশের মতো বলে সিভিক টিচার হবে। একটা শিক্ষক রাখলে 30,000 টাকা মাইনে, তার চেয়ে 15 জনকে রেখে দেবো, 2,000 করে দেবো। তাই বলছেন না? আমার পুরনো একটা কথা মনে পড়ে গেল। কলকাতা পুলিশে একবার একজন মানুষ, সে নিজের দেশ থেকে তার লোক এসছে, ভাইপো টাইপো হবে, পুলিশ কমিশনারকে গিয়ে বলছে হুজুর একে আমার কাজে লাগিয়ে দিন, চাকরি দিয়ে দিন। বলে না, ওরকম চাকরি হয় না। বলে না, আপনি পারলে কমিশনার লোক, এত পাওয়ার আপনার, আপনি লাগিয়ে দিতে পারেন। বলে আমি লাগিয়ে দেবো, মাইনে করতে দেবো, পোস্ট সেকশন নেই, ফিজিক্যাল দেখতে হয়, ইন্টারভিউ নিতে হয়, পরীক্ষা নিতে অনেক ঝামেলা আছে, ও হবে না। বলে মাইনে দিতে কে বলছে হুজুর? আপনি শুধু ওকে উর্দি দিয়ে দেন, একবার পোশাক দিয়ে দিলে রাস্তার মোড়ে দাঁড়িয়ে বাকিটাও নিজের টাকা জোগাড় করে নেবে, মাইনের টাকাটা। আজকে দাঁড়িয়ে মাস্টারের নামেও তাই বলছে, সিভিক পুলিশের নামেও তাই বলছে যে তোমার টাকা তুমি জোগাড় করে নাও। শুধু পুলিশ আর মাস্টার নয়, তৃণমূলের ঝান্ডা লাগিয়ে দিলে একদম ছোটকা হলে একটা মোটরসাইকেল, একটা মমতার মুখ লাগানো ঝান্ডা, আরেকটু বড় হলে স্করপিও গাড়ি, তার হলে একটা কালো কাচের কালো গাড়ি, বলে যার আছে, মদ আছে, বোতল আছে, পিস্তল আছে, রিভলভার আছে, বোমা আছে, যে যেখানে পারে লুট করো আর টাকা তোলো। লুটের রাজত্ব চলছে। যেমন মোদিজি আনিল আম্বানিকে নিয়ে গিয়ে ওই রাফেল বিমানের, বোমারু বিমানের সওদা করেছেন, লক্ষ কোটি টাকা লোকসান করিয়েছেন দেশে, দালালি করেছেন। সেদিন টেলিভিশন চ্যানেলে জিজ্ঞেস করছে, না না এই সমস্ত দুর্নীতি হলে তো দালাল লাগে, তো এখানে মিডলম্যান তো কেউ নেই। আলাম যদি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী নিজেই দালাল হয়ে যান, তাহলে আলাদা কোনো দালাল লাগে? তাহলে নিজেই দালালি করতে পারে। দেখেননি এখন ওই মুকেশ আম্বানির মেয়ের বিয়ে হচ্ছিল,
কারা পৌঁছলো? মোদী আর মমতার মধ্যে ঝগড়া। মমতা ব্যানার্জিও পৌঁছে গেলেন, মোদীজিও পৌঁছে গেলেন। বলে মোদী আর মমতা সরাসরি হাত ধরেনি, মুকেশ আম্বানি এক হাত মোদীকে ধরেছে আর এক হাত মমতাকে ধরেছে। এটাই হচ্ছে ত্রিভুজ, এটাই হচ্ছে ধান্দার পুঁজি চলছে, কারবার, লুটের রাজত্ব চলছে। আমাদের দেশে গত 1 বছরে যা সম্পদ তৈরি হয়েছে, যে কৃষক ফসল ফলিয়েছে, ওই যে বলছিল ফুলকপির দাম পায়নি, বেগুনের দাম পায়নি, ধানের দাম পায়নি, আলুর দাম পায়নি, সর্ষের দাম পাবে কিনা চিন্তা রয়েছে। মহারাষ্ট্রের টমেটোর দাম পায়নি, আর আমাদের রাজ্যে দেখতে পাচ্ছি আমরা। মোদীকে জিজ্ঞেস করুন, বলে কেন? আমি তো 50% বেশি খরচে বেশি ঘোষণা করে দিয়েছি, এমএসপি। লোকের দাম পাচ্ছে না, এদিকে বীজের দাম বেড়ে যাচ্ছে, পোকামাকড় মারা ওষুধের দাম বেড়ে যাচ্ছে, সারের দাম বেড়ে যাচ্ছে, ডিজেলের দাম বেড়ে যাচ্ছে, বাজারের দাম পাচ্ছে না, ক্ষতি হচ্ছে। মমতাকে জিজ্ঞেস করুন, মমতা বলছে কেন? আমি কিষাণ মান্ডি করে দিয়েছি। দুজনকে জিজ্ঞেস করুন, বলে শস্য বীমা, কিষাণ ক্রেডিট কার্ড, কত বিজ্ঞাপন হচ্ছে, কত হোর্ডিং হচ্ছে। কৃষক করছে আত্মহত্যা করে। লাল ঝান্ডা মানে আমরা বলেছি আত্মহত্যা না। এদেশের বড় বড় পুঁজিপতিরা হাজার হাজার কোটি টাকা লুট করে নীরব মোদী আর মোদীর মেহুল ভাই বিজয় মালিয়া লক্ষ লক্ষ কোটি টাকা ব্যাংকগুলোকে সাফ করে দিয়ে বিদেশে নিয়ে পালিয়ে গিয়েছে। অরুণ জেটলি অর্থমন্ত্রী, নরেন্দ্র মোদী, তারা এদেরকে চোরদেরকে বিদেশে পালিয়ে যাওয়ার সাহায্য করেছে। ভোটের সময় বলেছিল বিদেশ থেকে কালো টাকা আনবে, ভোটের সময় বলেছিল আপনার খাতায় 15 লক্ষ টাকা দেবে, আর ভোটের পরে বললো আপনার কাছে যে 5,000 2,000 টাকা আছে, 1,000 টাকা আছে, 500 টাকার নোট আছে, সব ব্যাংকে জমা দিন, নোটবন্দি করে। মানুষ লাইন করে গিয়ে লাইনে টাকা দিলেন, বলে দেশের স্বার্থে করছি। আর সেই ব্যাংকের টাকা বিদেশে পাচার হয়ে গেল। ব্যাংকগুলোর এখন নাবিশ্বাস উঠছে। গত 1 বছরে আমাদের দেশে যত আয় হয়েছে, কৃষকের আয় বলুন, খনি বলুন, দোকান বাজার, হাট কল কারখানা, যে মুচিটা জুতো সেলাই করছে, তার থেকে যে অফিসের অফিস চালাচ্ছে, এই গোটা যেমন পরিবারের আয় হয়, এমনি গোটা দেশের আয় হয়। সেই গোটা দেশের আয়ের 12 আনা 1% লোক ওই মুকেশ আম্বানির মতো লোকের হাতে গিয়েছে, আর 4 আনা হচ্ছে বাকি 99 কাছে। আজকের দিনে আমাদের দেশে যা সম্পদ, সোনা দানা, হিরে জহরত, ব্যাংক ব্যালেন্স, জমি খাদান, কল কারখানা, ক্ষেত খামার, এই সবার যে দাম একসঙ্গে করেন, সেই সম্পদের 50% অর্ধেক 50% হচ্ছে 9টা পরিবারের কাছে, 9টা পরিবারের কাছে, আর বাকি 50% বাকি লোকেদের কাছে। সেই গরিব মানুষকে আমরা বলি কেন আত্মহত্যা করবে? বেকার ছেলে মেয়েদের হাত আছে, কাজের সুযোগ পেলে সে হিমালয়ের বরফ ভেঙে গ্রামের তৃষ্ণার্ত মানুষের কাছে পানীয় জল পৌঁছে দিতে পারে। সে খনি থেকে লোহা বার করে মহাকাশ যান তৈরি করতে পারে। সেই বিজ্ঞান, সেই প্রযুক্তি, সেই শিক্ষা আমাদের আছে। কিন্তু চোর সরকার হলে বেকারদেরকে হাতে কাজ দেয় না। একদিকে বলে লুট করো, খুনোখুনি করো, হয় ভোট লুট করো, নয় টাকা লুট করো, আর তা যদি না পারো তাহলে হাতে তলোয়ার ত্রিশূল নিয়ে হিন্দু মুসলমানের মতো দাঙ্গা করো। আজকে বিজেপি আর তৃণমূল আমাদের রাজ্যে, যেখানে আমরা গোটা দেশের সঙ্গে গর্বের সঙ্গে বলতাম বামফ্রন্ট সরকার মানে লাল ঝান্ডা মানে, যখন অযোধ্যা থেকে মুম্বাই চলছিল, যখন শিখ বিরোধী দাঙ্গা হচ্ছিল, আমাদের এখানে শিক্ষার জন্য আমরা লড়েছি, কারবারের জন্য লড়েছি, রাস্তার জন্য লড়েছি, মাদ্রাসা তৈরি করার জন্য লড়েছি, কলকারখানার জন্য লড়েছি, সেচের জন্য লড়েছি। কিন্তু মসজিদ মন্দিরের নামে, হিন্দু মুসলমানের নামে, জাত পাতের নামে আমরা মানুষকে লড়তে দিইনি। আজকে অমিত শাহ এসে মালদায় বক্তৃতা করে বেড়াচ্ছেন যে বাংলাদেশি হিন্দুদেরকে নাগরিকতা দেব আর মুসলমানদেরকে তাড়াবো। 34 বছর যখন বামফ্রন্ট সরকার ছিল, আরএসএস প্রধান মোহন ভাগবত, নরেন্দ্র মোদী, অমিত শাহের সাহস ছিল পশ্চিমবঙ্গে এসে বুদ্ধি ঝাড়বে, আমাদের জ্ঞান দেবে। আমরা চিরকাল জেনে এসেছি আমরা বাঙালি হচ্ছে অখণ্ড জাতীয় বাঙালি জাতিসত্তা। লর্ড কার্জন ভাবতে পারেননি, ব্রিটিশ
ব্রিটিশ ভাঙতে পারেনি, দেশ ভাগ করতে পেরেছে, কিন্তু বাঙালি জাতিসত্তাকে ভাগ করতে পারেনি। আজকে বিজেপি এনআরসির নাম করে, জাতীয় নাগরিক পঞ্জির নাম করে, নাগরিকত্ব আইনকে সংশোধন করে সেই জাতিটাকে ভাঙছে। গত 4 দশক ধরে বিজেপি করে এসছে উত্তরাখণ্ড থেকে ব্যাঙ্গালোর পর্যন্ত এসব বাংলাদেশি ঘুষপেটি মুম্বাই থেকে তাড়ানোর চেষ্টা করেছে। লাল ঝান্ডা যখন ছিল, যখন যেখানে বলেছে আমাদের সংসদীয় দল, আমরা সেখানে পৌঁছে গিয়েছি। এ রাজ্যের মানুষ কেন এরকম বলবে? আজকের দিনে ব্যাঙ্গালোরে আপনারা দেখেছেন গত 3 মাস ধরে বিজেপির ওখানকার এমএলএ এই মুর্শিদাবাদের লোকগুলো গিয়ে ওখানে গরিব মানুষগুলো বসতি করেছে, বলছে এরা হচ্ছে বাংলাদেশি। লাল ঝান্ডা নিয়ে, ওখানকার এনজিওদেরকে নিয়ে, ওখানকার সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আমরা লড়াই করেছি কোর্টে গিয়ে, তবে ওদের বস্তিটাকে ভাঙা থেকে আটকানো গিয়েছে। এই হরিয়ানার মানুষ আছেন সেখানে। মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস পার্লামেন্টেও নয়, বাংলায়ও নয়, ব্যাঙ্গালোরেও নয়, তৃণমূলের দেখা নাই, এইগুলো নিয়ে কোনো কথা বলে না। বুঝলে না? গততে যা বললো না, যখন নাগরিকতা আইন এলো পার্লামেন্টে ওয়াকআউটও করেনি, তৃণমূলের এমপিরা চুপি সারে একে একে বাইরে বেরিয়ে চলে এসছে। যখন 3 তালাকের আইন এসছে, এখানে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে নিয়ে, ইদ্রিস আলীকে নিয়ে বাপরে বাপ কত বক্তৃতা। আর পার্লামেন্টে আমি ইদ্রিস আলীর হাতটাকে খপ করে ধরে বললাম, বসুন, আপনার দিদি এত বিজেপির বিরুদ্ধে বলে, এত শরীয়ত বলে, এত ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ বলে, এত উর্দু শায়রি করে, আর এখন 3 তালাক বিল আছে, আপনি যাচ্ছেন কোথায়? হাতটা ছাড়িয়ে যাওয়ার চোট পালানোর মতো বলে, না না ছেড়ে দিন, আমাদের পার্টি থেকে বারণ আছে, আমি পার্লামেন্টের মধ্যে থাকবো না, আমি বাইরে গিয়ে বাথরুমে গিয়ে বসবো, টয়লেটে গিয়ে বসে গিয়েছে। এটাই হচ্ছে বুজুর্গি রাজনীতি। মমতা ব্যানার্জি, যারা আমাদের মুসলমান মেয়েরা আজান হলে, অজু করলে একেবারে মাথায় কাপড় দিয়ে, ওড়না দিয়ে হোক, হেজাব দিয়ে হোক, শাড়ির আঁচল দিয়ে হোক, মাথার চুল দিয়ে ঢেকে একেবারে কানের পাশে নিয়ে যায়, যাতে চুল না বেরো, তাহলে অজু শেষ হয়ে যাবে। ওইরকম মমতা ব্যানার্জি একেবারে মঞ্চে উঠছে, যেন হচ্ছে নামাজ পড়তে উঠছে, তাই না? হ্যাঁ, আর এমনি এমনি না, এদিকে পীরজাদা, এদিকে শাহজাদা, এদিকে টিপু সুলতানের ইমাম, ওদিকে মুয়াজ্জিন, বাপরে বাপ, আর ইনশাআল্লাহ মাশাআল্লাহ সুবহানাল্লাহ যখন যা খুশি বলে দিচ্ছে, তাই তো? হ্যাঁ, হচ্ছে না? আর বেশি মুসলমানদেরকে দেখা করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে দিচ্ছে। আর বেচারা মুসলমানগুলো হাঁ করে দেন, বাপরে বাপ, আপনি কি বলছেন সেলিম ভাই? এটা মনে হচ্ছে নেতা নয়, এটা একটা সাক্ষাৎ ফেরেশতা আসমান থেকে নেমে চলে এসছে। এইভাবে তো নাটক হয়। হাদিসে লেখা আছে, কি বলবেন? হাদিসে লেখা আছে, অনেক সময় শয়তান মানুষকে দিয়ে শয়তানি করানোর জন্য ফেরেশতার ভেদ ধরে আসে, নকল সেজে আসে। আজকে আমাদের রাজ্যে তৃণমূল কংগ্রেস ওই রকম শয়তানি করানোর জন্য ফেরেশতার ভেদ ধরে এসছে, ফেরেশতার ভেদ ধরে এসছে। এখন আস্তে আস্তে সামনে বেরোচ্ছে। শয়তান জানে তো হয়নি, সন্ত্রাস, খুন, জখম। আজকে কোন মহিলা নিরাপদ আছে? কোন তৃণমূল নিরাপদ আছে? লোকের তৃণমূলে গেলাম, কেন গেলাম? প্রাণ তো বাঁচাতে হবে, ওই জন্য গিয়েছে। আরে আমার এলাকায়, আমি তো রায়গঞ্জের এমপি, রাতে কীর্তন শুনতে গিয়েছিল তৃণমূলের প্রাক্তন প্রধান, কংগ্রেস থেকে তৃণমূল হয়েছিল, এখন শ্মশানে নিয়ে যাচ্ছে ওকে, রাতে গুলি করে মেরে দিয়েছে। প্রধানের ভোট হবে, গন্ডগোল করে ভোট করেছে, তার মধ্যে প্রধান করার জন্য, ব্লকের সভাপতি করার জন্য প্রত্যেক স্তরে তৃণমূল হাতে খুন হচ্ছে। যে পুলিশকে দিয়ে তৃণমূলের দালালি করিয়েছে, অসংখ্য মিথ্যা মামলা করিয়েছে, আমাদেরকে ভয় দেখিয়েছে, দল বদল করাতে তৃণমূলের দালাল হিসেবে পুলিশের অফিসাররা কাজ করেছে। 5 জন পুলিশ তৃণমূলের গুন্ডাদের হাতে, তৃণমূলের রাজত্বে খুন হয়েছে, গার্ডেন লিস্ট থেকে দার্জিলিং পর্যন্ত। লাল ঝান্ডার কেউ খুন হলে আমরা শহীদের মর্যাদা দিই, খুনি শাস্তি দাবি করি, আর খুনিদের কখনো মাফ করি না। কিন্তু পুলিশগুলো এমন দাঁড়া হয়েছে অফিসারদের, যে তাদের নিজের সহকর্মী খুন হলেও তৃণমূল খুনিকে খুনি বলতে পারে না, এফআইআর করতে পারে না, গ্রেফতার করতে পারে না। এই জন্য রাজনীতিতে নীতি লাগে, এই জন্য কর্মসূচি লাগে। আর যেখানে নীতিহীনতা আছে, ভেঙে পড়ো, কেনা বেচা হচ্ছে। আগে মুকুল রেখে দিয়ে কেনা বেচা করাতো না? এইসব জেলা পরিষদ, এমএলএ, পঞ্চায়েত বলে কি হচ্ছে? উন্নয়নের জোয়ারে তৃণমূল ভবনে কি হাতে তৃণমূল ঝান্ডা ধরে নিচ্ছে। তারপরে কি হলো?
এখন মুকুল রায় কোথায়? অমিত শাহ দেখি হয়তো ভালো লোক, যেমন জমি কেনা বেচার জন্য জমির দালাল লাগে, সব জায়গায় লাগে তো কিছু না কিছু, শেয়ার বাজারে শেয়ারের দালাল লাগে বলে, এরকম রাজনীতির দালাল তো ভালো আছে, এই পার্টি থেকে ও পার্টি, ও পার্টি থেকে এ পার্টি নিয়ে যায়। ওর ছেলেরা বুঝবো ওই যে সিম বিক্রি হয় না, যেমন মোবাইলের সিম বিক্রি করে, বেকার ছেলে মেয়ে কাজ দোকান করেছে, ব্যবসা করছে, তো বলে আইডিয়া সিম, ভোডাফোন সিম সব বিক্রি করে। তারপর দেখবেন হঠাৎ জিও কোম্পানি বললো বেশি ডেটা দেবে, কম পয়সা লাগবে, তো সাইনবোর্ড চেঞ্জ করে বলে এবার থেকে ভোডাফোন সিম না জিও সিম চলে, জিও সিম না। মোদিও বলে জিও জিও বলে না। তাহলে অমিত শাহ বললো মুকুল রায়কে, ভাই তুই অনেকদিন মমতা সিম বিক্রি করেছিস, এবার মোদি সিম বিক্রি কর, তাহলে বেশি কমিশন পাবি, বেশি দালালি পাবি। অমনি মুকুল রায় বললো ঠিক আছে, তৃণমূলের ঝান্ডা ছাড়ো, চলো বিজেপি ঝান্ডা নিয়ে ধরে। দেখলেন এখন দুপুরের মধ্যে তৃণমূলের এমপি গেল না বিজেপিতে গত সপ্তাহে, আর অনেকে লাইন লাগাচ্ছে। এখানে কি মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুরে শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দেওয়া আছে পরিবহন মন্ত্রী, তাই তো? এখানে লোকের জন্য বাস দিক বানানি, ও নিজেই বিজেপি বাসে একটা পা তুলে রেখেছে। যে কোনোদিন এই দল থেকে ওই দলে যাওয়ার কথা ছিল, এই মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থানে ভোটে বিজেপি হেরে গেল, কংগ্রেসের নেতৃত্বে সরকার তৈরি হলো, অমনি হ্যান্ডেলটা বিজেপি ছেড়ে দিয়ে এখন তৃণমূল আবারও তৃণমূল করা আরম্ভ করেছে। আর এখানে নাকি তারাই শুভেন্দু অধিকারীর ডাকে তৃণমূলে যাচ্ছে, প্রাণ বাঁচানোর জন্য যাচ্ছে। আসলে লুটের টাকায়, চিট ফান্ডের টাকায়, হারামের টাকায় কয়েকটা বেঈমান কেনা যায়, কখনো সাচ্চা ইনসান কেনা যায় না। আমাদের এই জেলায় কয়েকজন বেঈমান এরকম গিয়েছে, তাই তো? নতুন কথা কি? সিরাজউদ্দৌলা যখন প্রাণ দিচ্ছিলেন, মীর জাফর, জাভেদ শেখ, চাঁদ ছিল না? বিজেপি লোককে ভালোবাসে। দেখবেন নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন করলাম 23 তারিখে আমরা, তার আগে 22 তারিখে আরএসএস এর হিন্দু সেনা দিল্লিতে কুইন ভিক্টোরিয়ার জন্মদিবস পালন করেছে। বলে কেন? বলে বাহাদুর শাহ জাফরের নেতৃত্বে ওই যে লক্ষ্মীবাই, ঝাঁসির রানী, তাঁতিয়া টুপি, যেটা সিপাহী যুদ্ধ করে পড়ানো হয়, প্রথম স্বাধীনতার যুদ্ধ, সেটাকে ইংরেজরা দমন করেছিল, অসংখ্য মানুষকে খুন করেছিল। আমি উত্তরপ্রদেশের ফতেপুরে একটা গ্রামে গিয়েছিলাম, একটা তেঁতুল গাছে 51 জন দেশপ্রেমীকে ফাঁসি দিয়েছিল। আর আরএসএস বলছে কুইন ভিক্টোরিয়ার পুজো করা উচিত এখন, কারণ মুঘল জামানা থেকে, মুসলমান জামানা থেকে ইংরেজরা আমাদেরকে মুক্ত করেছিল। ক্লাইভের পুজো করা উচিত, যে পলাশিতে ক্লাইভের খঞ্জর বাঙালির খুনে লাগা হলো। ওরা মনে করে মুসলমান নবাবী শাসন থেকে মুক্ত করলো ইংরেজরা। এই জন্যই আরএসএস কোনদিন স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি। সেদিন পার্লামেন্টে যখন এনআরসি নিয়ে বক্তৃতা হচ্ছিল, বিজেপির এক মন্ত্রী বলে, আরে এত কমিউনিস্ট আছে, এর তো দেশপ্রেম নিয়ে প্রশ্ন। যেমন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে কানাইয়া কুমার, ওমর খালিদ, অনির্বাণ নিয়ে বলছে ওরা। আমি বললাম মোদিজি তার আগের দিন আন্দামানে গেছিলেন সেলুলার জেলে, পার্লামেন্টে বলেছি, রেকর্ডে আনলাম যতজন শহীদ হয়েছে, যাদের নামের তালিকা আছে ওখানে, আন্দামানে যারা গিয়েছে দেশ স্বাধীন করার জন্য, শের আলী থেকে শুরু করে অসংখ্য পরবর্তীকালে যারা কমিউনিস্ট হয়েছেন, দীপান্তর নাম আছে, দেশ স্বাধীনতার জন্য শহীদ হয়েছে বা জেল কেটেছে, নামের মধ্যে মোদি, শাহ, আদবানি, আম্বানি এরকম কোন নাম খুঁজে পাওয়া যাবে না। আজকে দাঁড়িয়ে শেয়ার মার্কেট তাদের নাম পাওয়া যেতে পারে। তারা আমাদের দেশপ্রেমের পাঠ শেখাবে। সবসময় যুগে যুগে এরকম বেঈমান তৈরি করা হয়েছে, কিন্তু মানুষ বেঈমানকে মনে রাখে না, ঘৃণা করে। আজকে দাঁড়িয়ে মুর্শিদাবাদ জেলায়, পশ্চিমবঙ্গেও যে মুকুল রায়, যে মমতার হাত ধরে লোকে মনে করেছিল এখানে বেঈমানির চাষ হবে, বাংলার মানুষ প্রমাণ করবে বাংলার মাটি দুর্জয় ঘাঁটি, এখানে বেঈমানির স্থান নেই। এখানে মানুষ মানুষকে ভালোবেসে, জাত পাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার অধিকারের জন্য, তার কাজের অধিকার, তার খাদ্যের অধিকার, তার ফসলের দামের অধিকার, তার সমমর্যাদার অধিকার, সমকাজে সমবেতনের অধিকার, ন্যূনতম 18,000 টাকা আমাদের অসংগঠিত শ্রমিককে দিতে হবে মাসে, এই দাবিতে লড়াই হয়। কারা বেঈমানি করছে?
8 আর 9 জানুয়ারি গোটা দেশে ধর্মঘট হলো। খবরের কাগজে লিখলো, টাইমস অফ ইন্ডিয়া লিখলো, আরএসএস ছাড়া দেশের সব সংগঠন এই বন্ধকে সমর্থন করলো। ক্ষেত মজুর, কৃষক, শুধু ট্রেড ইউনিয়ন না। আচ্ছা, তৃণমূল কোথায় গেল? আমাদের রাজ্যে তৃণমূল বললো না মিছিল করতে পারবে না, পোস্টার লাগাতে পারবে না, বন্ধ করতে পারবে না। তাহলে গোটা দেশ যখন বলছে আরএসএস বিরোধিতা করেছে, যেহেতু মোদী সরকারের বিরুদ্ধে এই বন্ধ ছিল, তাহলে পশ্চিমবঙ্গে তৃণমূল কেন করলো, মমতা কেন করলো? আরএসএস এর লোক। তৃণমূল তার আরএসএস অ্যাফিলিয়েটেড। আচ্ছা, ওদের তো একটা ট্রেড ইউনিয়ন আছে, তার নাম আছে আইএনটিটিইউসি। আচ্ছা, আগে একটা ট্রেড ইউনিয়ন ছিল, এখনো আছে, যেটা কংগ্রেসের সঙ্গে থাকে, আইএনটিইউসি। সেই আইএনটিইউসি ভেঙে বললো নতুন ইউনিয়ন হয়েছে, তাতে আইএনটিটিইউসি আছে। আর আমি এক্সট্রা কিসের জন্য লাগিয়েছে? বললো ওটা তোলাবাজি করার জন্য লাগিয়েছে। আইএনটিসি করে যত তোলাবাজি হতে পারতো না, এবার তৃণমূল করলে তবে বেশি তোলাবাজি হবে। এখানে অনেক কংগ্রেসই আছেন পুরনো, আমি তাদেরকে বলি, আজকে গোটা দেশে মোদী, অমিত শাহ কি বলছে? কংগ্রেস মুক্ত ভারত, তাই বলছে না? আচ্ছা, এখানে মমতা ব্যানার্জি কি করেছেন গত কয়েক বছর যাবত? অনেক কংগ্রেসই মনে করেছিল কংগ্রেস ভেঙে তৃণমূল কংগ্রেস তৈরি করা মানে একটা শক্তিশালী তৃণমূল কংগ্রেস হয়েছে আর লাল ঝান্ডাকে সাবার করে দেবে। লাল ঝান্ডাকে সাবার করতে পারেনি। মমতা ব্যানার্জি চেষ্টা করেছেন কংগ্রেস মুক্ত মুর্শিদাবাদ করো, কংগ্রেস মুক্ত বাংলা করো। তাহলে গোটা দেশে আরএসএস বিজেপি বলছে কংগ্রেস মুক্ত ভারত। এরকম বড় কোম্পানি হয় না, গোটা দেশে মার্কেট করার সময় রাজ্যে আলাদা ডিলার দিয়ে দেয়, জেলা আলাদা ডিলার দিয়ে দেয়। এরকম মমতা ব্যানার্জিকে আরএসএস ডিলারশিপ দিয়েছিল। আজকে গোটা দেশে বিজেপি যা করছে, পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে খুচরো ব্যবসা করার জন্য সেই জায়গাটা দিয়ে দেওয়া হয়েছিল। তাহলে কংগ্রেসকে ভেঙে তৃণমূল কংগ্রেস তাই করছিল। এখন অনেক কংগ্রেসে বুঝেছেন, তখন মনে করছিলেন সিপিএম কে শেষ করবে, লাল ঝান্ডাকে শেষ করবে। লাল ঝান্ডা তো সহজে শেষ হয় না। লাল ঝান্ডার এই কাপড়ের টুকরো কোন চিটফান্ডের টাকায় কেনা রেডিমেড কাপড়ের টুকরো না। হাজারো শ্রমিক, হাজারো কৃষক তেভাগার সময় যোদ্ধার জমিদারের বিরুদ্ধে লড়েছে, পুলিশের বিরুদ্ধে লড়েছে, গুন্ডা লেখালের বিরুদ্ধে লড়েছে। অপারেশন বর্গা এসে বর্গারা লড়েছে তার জমির জন্য, মাথা তুলে দাঁড়ানোর জন্য। মা বোনেরা রয়েছেন নিজেদের সম্মানের জন্য, সংখ্যালঘু মানুষ নিজের নিরাপত্তার জন্য লড়েছে, বেকার ছেলে মেয়ে তার কাজের অধিকারের জন্য লড়েছে, 18 বছরের ভোটাধিকারের জন্য লড়েছে, ছাত্ররা তার শিক্ষার দাবিতে লড়েছে, শিক্ষকরা তার মর্যাদার জন্য লড়েছে, সরকারি কর্মচারীরা তার কাজের অধিকারের জন্য লড়েছে, নিরাপত্তার জন্য লড়েছে। তাদের বুক দিয়ে, কলজে দিয়ে রক্ত বার করে শহীদ, হাজারো শহীদ এই ঝান্ডাকে লাল করেছে। সুতরাং জুলুম করলেই আর হত্যা করলেই আর মিথ্যা মামলা দিলেই আর টাকার লোভ দিলেই লাল ঝান্ডা শেষ হয়ে যাবে, এত সহজ না। হিটলার মনে করেছিল লাল ঝান্ডাকে শেষ করে দেবে, পারেনি। বরঞ্চ হিটলার শেষ হয়েছিল লাল ঝান্ডার হাতে। পুরনো গণসঙ্গীত আছে একটা, जो हिटलर की चाल चलेगा वो हिटलर की मौत मरेगा। আজকে তৃণমূলেরও শুনে রাখা উচিত, তারা যদি হিটলারের চাল করে চলে তাহলে তাদেরও মৃত্যু কিন্তু হিটলারের মতোই মৃত্যু অপেক্ষা করছে। এই কথা তারা জানে। অন্যের জন্য কবর খুঁড়লে সেটা নিজেরই কবর হয়, এটা জানা দরকার। এজন্যই আজকে চেষ্টা, শুধু বামফ্রন্ট নয়, বামফ্রন্টের সহযোগী দল আমরা একসঙ্গে 3রা ফেব্রুয়ারি জমায়েত দেখেছি। এটা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের কোন পিকনিক না, এটা মেলা লোকেদের ডেকে খাওয়ান দাওয়ানোর উৎসব না। যে কৃষক ফসলের দামের জন্য লড়ছে, যে সিঙ্গুর থেকে পদযাত্রা করে নবান্ন পর্যন্ত, যে বেকার ছেলেকে ঠকিয়েছে, কাজ দেবে বলে কাজ দেয়নি, যে স্কুল কলেজে ছেলে মেয়েদের ভর্তির জন্য এখন টাকা দিতে হচ্ছে, বামফ্রন্ট শিক্ষাকে অবৈতনিক করেছিল। যে মানুষ কাজ হারাচ্ছে, এই সব মানুষের সমবেত মিলিত শক্তি আমরাই বেশি। আর এই জন্য আমাদেরকে বিজেপি তৃণমূল মিলে বিভাজনের রাজনীতি করে হিন্দু মুসলমানের নামে ভাগ করার চেষ্টা করছে। যদি লুটের রাজত্ব চালাতে হয় তাহলে ফুট দিতে হয়, ভাগ করতে হয়। আর এখানে কেউ কেউ মনে করছে তৃণমূল আর বিজেপির মধ্যে, এখনো মনে করছে না, মাঝখানে মনে করছিল, আমাদের বলছিল না
আরে তৃণমূলটা এত শয়তান, এত সন্ত্রাস, এত খুনোখুনি, এই আপনারা পারবেন না, এই বিজেপির 56 ইঞ্চের ছাতিওয়ালা মোদি পারবে। পেরেছে? যখন তৃণমূল ছিল না তখন বিজেপিও ছিল না, আর বিজেপির দাপট বেড়েছে যখন থেকে তৃণমূল এসছে। আর যখন থেকে দিল্লিতে মোদী সরকার এসছে, তৃণমূলের রাহাজানি, খুনোখুনি, সন্ত্রাস আরো বেশি বেড়েছে। কোন এই নারদা, সারদা, চিটফান্ড, এই সরকারি যত স্কিম আছে সংখ্যালঘুদের উন্নয়নের জন্য, এমএসডিপির টাকা 500 কোটি টাকার হিসেব নেই। তার জন্য রাজ্যে একটা কমিটি হয়, সেই কমিটির এমপি হিসেবে আমার সদস্য থাকার কথা। যেহেতু মোহাম্মদ সেলিম মেম্বার থাকবে, মমতা ব্যানার্জি সেই কমিটি তুলে দিলেন যাতে প্রশ্ন না হয়। যে টাকা দিয়ে সংখ্যালঘু ছেলে মেয়েদের স্টাইপেন্ড, স্কলারশিপ আমরা চালু করেছিলাম যখন সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান ছিলাম কর্পোরেশনে, সেলফ হেল্প গ্রুপের টাকা মেয়েদের, আইটিআই, পলিটেকনিক, প্রাইমারি স্কুল, জুনিয়র হাইকে হায়ার সেকেন্ডারি, সেকেন্ডারি করা, যেখানে হাসপাতাল নেই সেখানে হাসপাতাল, সেখানে হেলথ সেন্টার করা। তার জন্য দিল্লি থেকে যে টাকা এসছে সেটা লুট হয়েছে। একইভাবে আদিবাসীর টাকা, তপশিলি জাতির টাকা, এই বিভিন্ন ভাতার টাকা, হস্টেলের টাকা লুট হয়েছে, তার কোনো হিসেব নেই। কিন্তু কেন্দ্র সরকার, বিজেপি তৃণমূলকে ঘাটাবে না, আর তৃণমূল বিজেপিকে ঘাটাবে না। যারা মনে করছে তৃণমূল বিজেপিকে আটকাবে, মমতা ব্যানার্জির আমলে 35টা দাঙ্গা হয়েছে ছোট বড় আমাদের রাজ্যে। কালিয়াচক, ধুলাগড়, রানীগঞ্জ, তেলেনীপাড়া, হাজিপাড়া, নৈহাটি, রায়গঞ্জের রালিয়া, মারিয়া, কাচুমোয়া, শীতলকুচি, মাথাভাঙা, কত হিসেব দেব, বসিরহাট। একটাও দাঙ্গার তদন্ত কমিশন হয়েছে? কোন ইনকোয়ারি হয়েছে? যে কোনো জায়গায় দাঙ্গা হলেই আমরা বলি জুডিশিয়াল ইনকোয়ারি, বিচার বিভাগীয় তদন্ত করতে হবে। কারণ খুব ষড়যন্ত্র করে দাঙ্গা লাগানো হয়, তো গুজব করে লাগানো হয়, তাহলে পেছনে কি আছে সেটা খুঁজে বার করা দরকার, যাতে ভবিষ্যতে দাঙ্গা না হয়। তৃণমূল, কংগ্রেস বাড়ির ঝাঁপি নিয়ে, সাই বাড়ি নিয়ে তদন্ত কমিশন করতে পারে, অশ্বলিঙ্গ প্রসব করেছে, কিন্তু একটাও দাঙ্গা নিয়ে কোনো ইনকোয়ারি করেনি। ওই ইমাম সাহেবের 16 বছরের ছেলে খুন হলো রানীগঞ্জে, তদন্ত করেছে? অপরাধী ধরেছে? কেন ধরবে? এইখানে হচ্ছে ষাটঘাট। তৃণমূল চুরি করবে, বিজেপি ধরবে না, আরএসএস দাঙ্গা করবে, তৃণমূল ধরবে না। এ বলে আমায় দেখ, আর ও বলে আমায় দেখ, আর মানুষকে এসে ডায়লগ বাজি করে বোঝাচ্ছে যে তৃণমূল বিজেপিকে আটকাবে, বিজেপি তৃণমূলকে আটকাবে। আচ্ছা বলুন তো, যারা এটা বলে, মুসলমান এলাকায় গিয়ে বলে যে বিজেপি এত বেড়েছে আর তৃণমূল ছাড়া কোনো গতি নেই, তার একটা কথা বলে লাল ঝান্ডা করে কি হবে, ওটা তো দুর্বল হয়ে গিয়েছে। আবার হিন্দু পাড়ায় গিয়ে তারাই বলে যে তৃণমূলের এত চুরি, এত জোর চুরি, এত সন্ত্রাস, ওটাকে আটকাতে হবে, কিন্তু লাল ঝান্ডা করে কি হবে, ওটা তো দুর্বল হয়ে গিয়েছে, তাহলে চল আমরা সব বিজেপি করি। তাহলে তৃণমূল আর বিজেপি উভয়ই 50-50 এক। বামফ্রন্ট করে কি হবে, লাল ঝান্ডা করে কি হবে, ওটা তো শেষ করে দেবে। তারপরে যে জন নিজের ব্র্যান্ড বিক্রি করে, এবারে বিজেপি করো, এবার তৃণমূল করো, তাহলে ওই কোম্পানির 50% শেয়ার একজনেরই, বিজেপি তৃণমূল দুজনেরই। কিন্তু ঘাস ফুল কমল ফুলকে আটকাচ্ছে না, কমল ফুল ঘাস ফুলকে আটকাচ্ছে না। বাজারে গিয়ে কিনতে যাবেন, বলে শ্যাম্পু কিনলে সাবান ফ্রি, বলে না? কখনো কখনো সাবান কিনলে শ্যাম্পু স্যাচেট ফ্রি। ওই রকম তৃণমূল কিনলে বিজেপি ফ্রিতে পাওয়া গিয়েছে আমাদের রাজ্যে। যেখানে যে তৃণমূল নিয়ে এসছে সেখানে বিজেপি আসতে চলে এসছে, আর সেখানে আসতে চলে এসছে। ঘাস ফুল কমল ফুলকে আটকাবে না, কমল ফুল ঘাস ফুলকে আটকাবে না। দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল বানানোর চেষ্টা করছে, যাতে ওদের লুটের রাজত্ব চলে আর আমরা একে অপরে নিজেদের মধ্যে দাঙ্গা হাঙ্গামা করে মারা যাবে। এই জন্যই লাল ঝান্ডার দরকার, যেখানে এই মানুষকে এক কাট্টা করতে হবে, একসঙ্গে করতে হবে। লাল ঝান্ডা মানে যেরকম কাপড় বোনা হয়, টানা বানা, এদিক দিয়ে সুতো, ওদিক থেকে যেমন চাটাই বোনা হয়, যেমন দরমা বোনা হয়, এরকম মানুষকে জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষকে এক কাট্টা করা। মানুষ যেখানে এক কাট্টা হয় সেখানে লুট, সন্ত্রাস, দাঙ্গা হাঙ্গামা কিচ্ছু চলতে পারে না। যা বলছো না, 3 তারিখে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেমন লাখো মানুষ জড়ো হবে, এখনো যারা তৃণমূলের ঝান্ডা ধরে এদিক ওদিক তাকাচ্ছে, এখনো যারা মনে করছে লুটের মাল খেয়ে বা ভাগাড়ের মুরগির মাংস খেয়ে চলে যাবে দিনটা, তাদেরকে বলি
ভিক্ষে করে কখনো জীবন শোধরাতে পারবে না। নিজের হকের জন্য লড়াই করতে হবে। লাল ঝান্ডা কখনো ভিক্ষের সঙ্গে নেই। লাল ঝান্ডা হকের জন্য আছে, অধিকারের জন্য আছে। সেই হক, সেই অধিকারের লড়াইয়ে শপথ নেওয়ার জন্য আমি নিজে এসে আপনাদের যেমন আমন্ত্রণ জানালাম, নেওতা দিয়ে গেলাম, বাকি কথা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে হবে। সব বাম দল একসঙ্গে মিলে আমরা জড়ো হব, আর গোটা দেশের সামনে আমাদের বোঝাতে হবে দেশকে যদি বাঁচাতে হয় তাহলে বিজেপিকে তাড়াতে হবে, আর বিজেপিকে যদি তাড়াতে হয় তাহলে বিজেপির বি টিম তৃণমূলকেও বাংলা থেকে তাড়াতে হবে। এজন্যই বিজেপি হটাও, দেশ বাঁচাও, আর তৃণমূল হটাও, বাংলা বাঁচাও। এই ডাক আমরা 2015-তে দিয়েছিলাম। এখন গোটা রাজ্যে সেই ডাক প্রসারিত হচ্ছে, এবং যে মানুষ এখনো আমাদের সঙ্গে আসেননি সে মানুষকে আমাদের সঙ্গে নিতে হবে। লাল ঝান্ডাকে যারা বলেছিল শেষ করে দেবে, লাল ঝান্ডাকে আরো বড় করে আরো কিছু করে ধরতে হবে। আর তৃণমূল এখন যে স্করপিও, কালো কাঁচের আড়ালে মুখ দিয়ে ঘুরছে, দুদিন পরে কিষাণজির মতো গামছা মুখে ধরে ঘুরতে হবে যে আমরা তৃণমূল করিনি।